আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ৬ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার, ২৪ ঘণ্টায় সেনা কমান্ডার সহ ৩ ইসরায়েলি নিহত। হামাস গাজা উপত্যকা শাসন করতে পারে না, বলছেন কমলা হ্যারিস। মঞ্চে ট্রাম্পের উড়াধুরা নাচ, অভিবাসী শিশুদের যৌনতায় জড়িয়ে পড়ার অভিযোগ, নিরাপত্তা বলয় টপকে যুবকের মঞ্চে ওঠার চেষ্টা। কাউকে বেছে নিতে বাধ্য নয় তুরস্ক, বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১৬০টি ড্রোন ধ্বংসের দাবি মস্কোর। অভাবের তাড়নায় কিডনি বিক্রি করছেন বার্মিজরা। ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। এবং সর্বশেষে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় ক্ষেপে গেলেন নেপালের প্রধানমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের শহর আল-খালিলে হামাসের অভিযানে ২ ইহুদি দখলদার নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে হেবরনের উত্তরে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলের ইয়েনেট নিউজ জানিয়েছে, একটি পাসিং গাড়ি থেকে বন্দুকের ওই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনীর চালানো ৪ দিনব্যাপী মারাত্মক অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলি বাহিনী যখন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে আক্রমণ করেছিল, তখনই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয়। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া জানিয়ে স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছে, দখলদার ও যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার এ পর্যন্ত চালানো গণহত্যামূলক যুদ্ধকে আরও প্রসারিত করতে চাইছে। অন্যদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব থেকে মুক্ত করার ক্ষেত্রে হামাসের চলমান প্রচেষ্টায় তারা আরও উৎসাহিত হয়ে কাজ করবে এবং হামাসকে যথাযথ সাহায্য করবে। এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ৬ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এই ৬ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলি আমেরিকান তরুণ, যিনি হামাসের হাতে বন্দী হওয়ার পর বেশ পরিচিত পান। তার বাবা মা তাকে উদ্ধারের জন্য বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আইডিএফ জানিয়েছে, এই ৬ জনকে উদ্ধারের খুব কাছে চলে গিয়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু উদ্ধারের ঠিক আগেই তাদের হত্যা করা হয়। ৬ বন্দির মরদেহ উদ্ধারের পর নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, কারণ অনেক বন্দির পরিবার এবং ইসরায়েলি জনগণ তাদের জীবিত ফিরিয়ে আনার ব্যাপারে ব্যর্থতার জন্য নেতানিয়াহুকেই দায়ী করছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে, এই সন্ত্রাসী দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না। সুডঙ্গে ৬ জিম্মির মরদেহ উদ্ধার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এক বিবৃতিতে কমলা হ্যারিস দুষ্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আক্রমণ করেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে আরও বেশি আমেরিকানদের রক্ত রয়েছে। হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানান কমলা হ্যারিস বলেন, হামাস ইসরায়েল এবং ইসরায়েলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি। এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাস গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি নাচের তালেও পা মেলান এই রিপাবলিকান নেতা। এদিন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প যেভাবে নেচেছেন, তাতে মুগ্ধ তার সমর্থকরা। তেমনি একজন ট্রাম্প সমর্থক নাচের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দারুণ নাচের মাধ্যমে ট্রাম্প মমস ফর লিবার্টির অনুষ্ঠান শেষ করলেন। কমলা হ্যারিস নিশ্চয় চাইবেন না আপনি এই ভিডিওটি শেয়ার করেন, তবে এই বয়সে এমন অদ্ভুত ভঙ্গিতে নাচানাচি করায় সাবেক প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন কেউ। একজন লিখেছেন, পরিবারের ভয়ঙ্কর ভারসাম্যহীন চাচার সবচেয়ে খারাপ সংস্করণ হলেন ট্রাম্প। নিরাপত্তা সংকটে ডোনাল্ড ট্রাম্প। আবার ঘটনাস্থল সেই পেনসিলভেনিয়া। ট্রাম্পের সভায় নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা করলেন যুবক। পুলিশ যদিও ট্রাম্পের কাছে তাকে পৌঁছতে দেয়নি, আগেই যুবককে আটকে দেয়া হয়েছে। অভিবাসী ৩,২৫,০০০ শিশু নিখোঁজ, মারা গেছে অথবা তারা যৌনদাসী হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, অবৈধভাবে হাজার হাজার শিশু প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে, তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী কমলা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে কাকে বেছে নেবে তুরস্ক, এ নিয়ে নানা সময় প্রশ্নের মুখে পড়তে হয়
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। তবে তুরস্ক যে নির্দিষ্ট কাউকে বেছে নিতে বাধ্য নয় তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক জোরদার করার সময় আমরা পশ্চিমের সাথেও আমাদের গভীর মূল সহযোগিতাকে এগিয়ে নেওয়ার উপায় খুঁজছি। এই সংস্থাগুলোর সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে জয়ের ভিত্তিতে। এরদোগান বলেন, আমাদের এবং যাদের সাথে আমরা একসাথে বসবাস করেছি তাদের মধ্যে সীমানা রয়েছে। শতাব্দী আগে সেটা ছিল, মানে এই নয় যে আমরা আমাদের হৃদয়ের ভূগোল থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কখনই দিগন্ত থেকে চোখ সরিয়ে নেব না। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতে রাশিয়ার 15টির বেশি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। 2টি ড্রোন দিয়ে রাজধানী মস্কোতে হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইউক্রেনের 160টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে ইউক্রেনের আরও 3টি গ্রাম দখলে নেওয়া দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক ও খার্কিভ অঞ্চলের 3টি গ্রাম দখল করেছে। ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরুর কয়েক সপ্তাহ পর এই গ্রামগুলো দখলের কথা জানায় মস্কো। এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বোমা হামলার ঘটনায় পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার 4 দিন পর এমন পদক্ষেপ নেওয়া হয়। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। জেলেনস্কি এক ঘোষণায় বলেন, মানুষকে আমাদের রক্ষা করতে হবে, কর্মীদের রক্ষা করতে হবে, আমাদের সব সৈন্যর দেখভাল করতে হবে, ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ড স্তরকে শক্তিশালী করতে হবে। এদিকে মিয়ানমারের 5.5 কোটি মানুষের অর্ধেক এখন দারিদ্র্য সীমার নিচে বাস করে। অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার 3 বছর পরের এ হার 17 সালের তুলনায় দ্বিগুণ। দেশজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তার লড়াই, ব্যাপক বেকারত্ব ও মৌলিক জিনিসের আকাশচুম্বী দামে বিপর্যস্ত দেশটির মানুষ। এ অবস্থায় বাধ্য হয়ে কিডনি বিক্রি করছেন তারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর 1 বছরব্যাপী তদন্তে দেখা গেছে, মিয়ানমারের ঋণে জর্জরিত অনেক মানুষ বাধ্য হয়ে ধনীদের কাছে কিডনি বিক্রি করছেন। এজেন্টের সহায়তার নথি জাল করে পরিবারের সদস্য সেজে ক্রেতা বিক্রেতা ভারতে গিয়ে অঙ্গ প্রতিস্থাপন করছেন। অন্যদিকে ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও 2 জনকে হেফাজতে নিয়েছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে বলা হয়, গ্রেপ্তার 5 জন হলেন অভিষেক, মোহিত, রবীন্দর, কলমজিৎ ও সাহিল। হরিয়ানার চরখি দদরি থেকে তাদের গ্রেপ্তার ও আরও 2 জনকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে গত 27 আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। সাবির বিহার থেকে হরিয়ানায় পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতে তাকে ও আরেকজন শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয়। এর মধ্যে সাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হরিয়ানার পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকজন মানুষ পুলিশকে জানায় বস্তিতে গরুর গোশত রান্না করা হয়েছে। পরে পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। যদিও পরে 2 শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন। তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে বলায় ক্ষেপে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু সাবেক প্রধানমন্ত্রীর এই কথার জবাব দিতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, আমি কি ভয় সৃষ্টি করতে 17,000 মানুষ হত্যা করেছি? আমি কি কারো মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই। খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বলতে চাই, আপনি ভালো করে শিক্ষা নিন। বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটবে না। আমরা গণতন্ত্র এবং সংবিধানকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে। রয়টার্সকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা, প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে।
আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানেও এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।